গল্পটা শুরু হয় কিছু এক্সপার্ট কুংফু মাস্টারদেরকে দেখিয়ে, যারা কিনা তাদের অসাধারণ স্কিল ব্যবহার করে আকাশে উঠছিল। এই জায়গাটির নাম কিন্তু খুবই অদ্ভুত, কিং ইউং সিক। এই জায়গাটায় একসঙ্গে অনেকগুলো কুংফু স্কুল ছিল, আর আকাশে যারা উঠছিল তারা সবাই বিজ্ঞান স্কুলের শিক্ষার্থী। এরপর আমরা তাদের মধ্যেই জিং নামের একটা ছেলেকে দেখতে পাই। সে ওই স্কুলের একজন ছাত্র, তবে জিং বাকিদের মতো এতটা স্ট্রং নয়, এমনকি ট্রেনিং এর দিক থেকেও সে অনেক জুনিয়র। তবে মনের দিক থেকে সে ছিল অনেক বেশি উদার। এই কারণে সেখানে থাকা প্রত্যেকেই জিংকে অনেক পছন্দ করত। জিং প্রতিদিন তার সিনিয়রদের জন্য অনেক মজার মজার রান্না করত। সিনিয়রদের মধ্যে চিয়ান নামের একটা মেয়ে ছিল, যে দেখতে ছিল বেশ সুন্দরী, আর সে আবার তাদের মাস্টারের মেয়ে। জিং চিয়াংকে মনে মনে অনেক পছন্দ করত, কিন্তু চিয়াং তো সবসময় জিংকে তার নিজের ভাইয়ের মতোই দেখে। ব্যাপারটা কিন্তু ভীষণ কষ্টদায়ক, তাই না? এইভাবে জিং কিন্তু তার ভালোবাসা মনে লুকিয়ে রেখেছিল। তেমনি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মায়াজাল নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। হ্যাঁ, পবিত্র রমাদানে বাংলা ভাষায় 10 মিলিয়ন প্লাস তথা 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে 52টি মাস্টার ক্লাসে 100 ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন, কমপ্লিট এআই ইন্টিগ্রেশন, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। বিস্তারিত জানতে ঢু মেরে আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিংকে। তবে যাই হোক, চিয়াং নামের ওই মেয়েটা কিন্তু জিং এর বেশ খেয়াল রাখতো। এরপর রাতের বেলায় তারা সবাই যখন একসাথে ডিনার করছিল, তখন মাস্টার তার উপর একটু রেগে যায়, কারণ 10 বছর হয়ে গেলেও সে এখনো ভালো মতো কুংফুটা রপ্ত করতে পারেনি। তবে চিয়াং সবসময় জিংকে তার ট্রেনিং এ অনেক সাহায্য করে। সে বারবার জিংকে তার ট্রেনিং এ কনসেন্ট্রেশন বাড়াতে বলে, যাতে করে সে তার মনে লুকিয়ে থাকা শক্তি বাইরে বের করতে পারে। কিন্তু চিয়াং এর কথা শোনার থেকে তার সৌন্দর্যের প্রতি বেশি মনোযোগী ছিল। সেখানে হঠাৎ করেই জিং এর তখন একটা খারাপ ঘটনা মনে পড়ে, কারণ আজ থেকে 10 বছর আগে এই দিনে কারা যেন তার বাবা মাকে সহ পুরো গ্রামবাসীকেই মেরে ফেলেছিল। জিং এর কাছে এমন কথা শুনে চিয়াং এর অনেক খারাপ লাগে, তাই সে তাকে উড়িয়ে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। 10 বছর পর নিজের বাড়িতে এসে তো জিং একটু নস্টালজিক হয়ে যায়। সে চিয়ানকে বলে যে, জানো, 10 বছর আগে এই দিনে আমি যখন কাঠ নিয়ে বাড়িতে আসছিলাম, তখন দেখতে পাই যে আমাদের বাড়ির চারপাশে বৈদ্যুতিক কারেন্ট দিয়ে ঘেরাও, মানে সেখানে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর একটু সামনে এগোতেই দেখতে পেলাম বাবা একটা ডিমনের সঙ্গে সেখানে লড়াই করছে। তখন আমার বাবা ওই ডিমনকে লড়াইতে হারিয়ে দেয়, কিন্তু তারপরেই ওই ডিমনরা একটা বড় বৈদ্যুতিক শক দিয়ে তাদের পুরো গ্রামকে আক্রমণ করে, যার কারণে গ্রামের প্রায় সব লোকই মারা যায়। জিং তো তখন অনেক ছোট, তার চোখের সামনে সবাই এভাবে মারা যাওয়াতে সে অনেক কান্না করে। আর তারপর ওই দিন সে প্রতিজ্ঞা করে যে তার বাবা মা সহ তাদের গ্রামের প্রত্যেকটা মানুষকে যারা এইভাবে মেরে ফেলেছে, তাদের প্রত্যেককেই সে ধরে ধরে প্রতিশোধ নেবে। এরপর সেখানে চিয়াং এর বাবা তার দলবল নিয়ে চলে আসে। তখন তার সঙ্গে ছোট্ট চিয়াংও ছিল। এরপর জিন তার পায়ে পড়ে কান্না করতে করতে বলে যে, আপনি আমাকে আপনার শিষ্য করে নেন, আমি আমার বাবা মায়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিব। আর ওই দিন থেকেই সে স্কুলেরই ছাত্র। কিন্তু 10 বছর পার হয়ে গেলেও জিং এখনো পর্যন্ত জানে না তার বাবা মা সহ তাদের গ্রামের সবাইকে কারা মেরেছে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা সিয়াং ক্লাউড নামের একটা জায়গা দেখতে পাই, যেখানে সকল কুংফু মাস্টাররা একত্রিত হয়েছে। তখন তাদের মধ্যে আমরা একটা মহিলা মাস্টারকেও দেখতে পাই, যে শুধুমাত্র মেয়েদেরকেই তার শিষ্য বানাতো। এরা সবাই আসলে এখানে একটা কুংফু কন্টেস্টের ব্যাপারে কথা বলতে একত্রিত হয়েছে। এখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যতগুলো কুংফু স্কুল আছে সেখানকার প্রত্যেকটা শিক্ষার্থীদের নিয়েই তারা একটা বড় কম্পিটিশনের আয়োজন করবে। তখন ওই মহিলা মাস্টার সেখানে অনেক গর্ব করে বলে, আমার সব থেকে বেস্ট স্টুডেন্ট শু ওই কম্পিটিশনে অংশগ্রহণ করবে, আর আপনারা দেখে নিয়েন ওকে কেউ হারাতে পারবে না। মহিলা মাস্টারের কথা বলার ধরন দেখে সেখানে থাকা প্রত্যেকটা মাস্টারেরই এখন আগ্রহ হয় যে কে এই শু,
এরপরে রাতের বেলায় আমরা দেখতে পাই সু যখন একা একা ট্রেনিং করছিল তখন সেখানকার সব ছাত্ররাই লুকিয়ে লুকিয়ে তার ট্রেনিং দেখছিল। তবে লুকিয়ে লুকিয়ে সুন্দরী সুকে দেখার সময় জিং তো একজনের ধাক্কা খেয়ে তার সামনে এসেই পড়ে। এটা দেখে সু অনেক রেগে যায়, তাই সে তাকে শাস্তি দেওয়ার জন্য জিং এর শরীরে কিছু চুলকানির ওষুধ লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তো জিং সেখানে অনেক অসুস্থ হয়ে পড়ে। তাই রাতের বেলায় জিয়াং জিং এর কাছে এসে তার শরীরে একটা বিশেষ ধরনের তেল লাগিয়ে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই জিং সুস্থ হয়ে ওঠে। এর পরের দিন আমরা জিংকে একটা নদীর কাছে গিয়ে চিৎকার করে কাউকে ডাকতে দেখি। তার চিৎকার শুনে নদী থেকে তখন মস্ত বড় একটা ড্রাগন উঠে আসে। জিং মাঝে মাঝে এই ড্রাগনের সাথে দেখা করত আর তার জন্য অনেক খাবার নিয়ে আসতো। জিং এর পরে ড্রাগনকে বলে যে জিয়াংকে আমি আমার ভালোবাসার কথা বলতে চাই, কিন্তু কোনোভাবেই আমি তাকে এই কথা মুখে বলার সাহস পাচ্ছি না। তো এরপরে জিং যখন ওই ড্রাগনের কাছ থেকে ফিরে আসে তখন জিয়াং তাকে তার বাবার কাছ থেকে একটা বই এনে দেয়, কারণ সে চাচ্ছিল যে ওই কম্পিটিশনের আগে জিং যেন ভালো করে কুংফু শিখে নেয় এবং কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। তবে এখানে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দেই, এই কুংফু কিন্তু শুধুমাত্র ফাইট নয়, এখানেও অনেক জাদুবিদ্যার কৌশল রয়েছে। কারণ আমরা তো দেখতেই পেয়েছি এখানে সবাই তাদের স্পেশাল স্কিল ব্যবহার করে আকাশে উঠতে পর্যন্ত পারে। তো এরপর জিং তার কঠোর সাধনায় বসে যায় আর একটু পর দেখা যায় যে জিং এর গলায় একটা পাথর চমকাচ্ছে। এই পাথরটি তাকে আসলে ছোটবেলায় তার বাবা দিয়েছিল এবং বলেছিল যে এটা কিন্তু অনেক শক্তিশালী একটা পাথর, তবে তুমি যতক্ষণ এই পাথরটাকে বশ করতে পারবে সেটা ততক্ষণ তোমাকে অনেক শক্তিশালী রাখবে, কিন্তু যখনই পাথরটা তোমাকে বশ করে ফেলবে তখন কিন্তু তুমি একটা শয়তানে পরিণত হবে। আর যদি তুমি এদের ব্যবহার না জানো তাহলে এটা তুমি লেকের পানির মধ্যে ফেলে দিও। তাই একদিন সিদ্ধান্ত নেয় যে সে পাথরটা একটা লেকের মধ্যে ফেলে দেবে। তবে যখন সে পাথরটা ফেলতে যায় ঠিক সেই সময় একটা বানর আবার তাকে অনেক বিরক্ত করতে থাকে, এমনকি জিং এর কাছ থেকে পাথরটি জোর করে নিয়ে নিচ্ছিল। তো বানরের হাত থেকে বাঁচার জন্য জিং ওখান থেকে দৌড়াচ্ছিল, কিন্তু বানরটি এই পাথরটা নেবার জন্য জিংকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। জিং তো অনেকটা পানির মধ্যে পড়ে যাওয়ার কারণে সেখানে ডুবে যেতে থাকে। তবে ঠিক সেই সময় ওই পাথরটি জিংকে পানির উপরে তুলে নিয়ে আসে, কিন্তু জিং যখন উপরে আসে তখনই আবারও বানরটি জিং এর কাছ থেকে পাথরটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এক পর্যায়ে তো সেই পাথরটি নেবার জন্য জিং এর হাতে কামড় বসিয়ে দেয়, যার ফলে তার হাত থেকে তখন রক্তটা ওই পাথরের উপর গিয়ে পড়ে। আর যখনই জিং এর রক্ত ওই পাথরের উপর গিয়ে পড়ে তখনই ওই নদীর গভীর থেকে একটা জাদুর লাঠি উপরে বেরিয়ে এসে ওই পাথরের সঙ্গে মিলিত হয়, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা ভয়ঙ্কর লাল ঝড় উঠে যায়। এদিকে দূর থেকে সব কুংফু মাস্টাররা আকাশের এরকম ভয়ঙ্কর অবস্থা দেখে তো বেশ ভয় পেয়ে যায়, কারণ যেহেতু আবার এরকম ঝড় উঠেছে এখন ভূতের রাজা আবারও এখানে ওই জাদুর লাঠিটা নেয়ার জন্য চলে আসবে। অন্যদিকে আমরা আরেক জায়গায় ভূতের রাজা এবং তার অনুসারীদেরকে দেখতে পাই। তারা বলছিল ওই লাঠি লোকেশনটা আমরা পেয়ে গিয়েছি, এখন যেভাবেই হোক না কেন ওই লাঠিটা আমাদের কাছে নিয়ে আসতেই হবে। তো ওদিকে তো সেই জাদুর লাঠিটা হঠাৎ করেই জিং এর সামনে এসে পড়ে, আর জিংকে এতক্ষণ ধরে যে বানরটা বিরক্ত করছিল সে ওখানে চোরাবালির মধ্যে পড়ে যায়। তখন জিং ওই লাঠির সাহায্যে বানরটিকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। তখন বানরটি তার এতক্ষণ ধরে করা কুকর্মের জন্য তো জিং এর কাছে অনেক ক্ষমা চায়, আর এরপর সে তার শিষ্য হয়ে যায়। ঠিক সেই সময় একটা মেয়ে এসে জিং এর উপর অতর্কিতভাবে হামলা করতে থাকে, কারণ সে জিং এর কাছ থেকে ওই জাদুর লাঠিটা নিয়ে যাওয়ার জন্যই এসেছে। তাকে আসলে ওই ভূতের রাজাই পাঠিয়েছে। ঠিক তখনই আমরা সেখানে সু আর চিয়াংকে দেখতে পাই। তারা দুজনেই এসে জিংকে তখন ওই মেয়েটির হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। তাদের দুজনের এত শক্তি দেখে ওই মেয়েটি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তখন জিং খেয়াল করে যে তার হাতে যেখানে বানর কামড় দিয়েছিল ওই জায়গাটা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। তাই জিং ভালোভাবেই বুঝতে পারে যে ওই লাঠিটার একটা অলৌকিক ক্ষমতা রয়েছে। তবে এই ব্যাপারটি তখন সে কাউকেই কিছু বলে না। কিন্তু এরপর রাতে যখন সবাই ঘুমিয়েছিল সেই ভূতের রাজা ওই মেয়েটিকে আবারও জিং এর কাছে পাঠিয়ে দেয়, আর এই মেয়েটির নাম হলো রিয়ন। জিং তো গভীর ঘুমে তখন। এই সুযোগে রিয়ন জিং এর কাছ থেকে লাঠিটা নিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু অবাক করার বিষয় হলো লাঠিটা আবারও জিং এর কাছে ফিরে আসে।
তাই রিয়ন তখন সিদ্ধান্ত নেয় যে জিনকে ওখানে মেরে তারপর লাঠিটা তার কাছ থেকে নিয়ে যাবে। তবে যখনই সে জিনকে মারতে যাবে ওই লাঠিটা উল্টো তাকে মেরে সেখানে বেহুশ করে ফেলে। ঘুম থেকে উঠে জিং রিয়নকে তার পাশে দেখে তো পুরো চমকে ওঠে। তার উপর আবার ওই মেয়েটা উঠে বলে যে গতকাল রাতে তুমি আমার সঙ্গে অনেক বাজে কিছু করেছো, তুমি যদি আমাকে এখন ওই লাঠিটা না দাও তাহলে আমি কিন্তু এই কথা বাইরে গিয়ে সবাইকে বলে দেব। জিং তখন তার নিজের সম্মানের কথা ভেবে মেয়েটাকে ওই লাঠিটা দিয়ে দেয়, কিন্তু ওই লাঠিটা তো আবার জিং এর কাছেই ফিরে আসে। তাই অতিষ্ঠ হয়ে রিয়ন ওখান থেকে সেই লাঠিটা না নিয়েই ফিরে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে ওই লাঠিটা আসলে জিং এর সঙ্গে কথাও বলছে, মানে সেটা আসলে একটা জাদুকরি লাঠি। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই সেখানে অন্য একটা কুংফু মাস্টারের স্টুডেন্টরা সেই স্কুলে পৌঁছে গিয়েছে, কারণ সেই কুংফু কম্পিটিশনটা খুব দ্রুতই শুরু হতে চলেছে। তখন ওখানে আমরা জিং এর এক পুরনো বন্ধুকে দেখতে পাই যে অন্য একজন কুংফু মাস্টারের কাছে এতদিন ধরে ট্রেনিং নিয়ে বেশ এক্সপার্ট হয়েই এই কম্পিটিশনে অংশ নিতে এসেছে। কিন্তু এরপর যখন সে জানতে পারে যে 10 বছর ট্রেনিং নেওয়ার পরেও জিং এখনো তার প্রথম স্টেপই পার করতে পারেনি, তখন সে জিংকে বলে যে ভাই, তোর মাস্টারই আসলে তোকে ঠিক মতো শেখাতে পারেনি। এরপর জিং তার ছোটবেলার বন্ধু শাওয়ের সাথে দেখা করে। এখানে যাওয়ার পর সে দেখতে পায় যে চিয়াং আর শাও একে অপরকে পছন্দ করে। সেটা দেখতে পেয়ে তো জিং এর পুরো হৃদয় ভেঙে যায়। তাই সে আর ওখানে কিছু না বলে মন খারাপ করে চলে যায়। তবে ঠিক তখনই সেখানে জিংকে দেখে কিছু লোক তাড়া করতে থাকে, যা দেখে তো সে ওখান থেকে দৌড়াতে থাকে। কিন্তু ওই লোকগুলো আসলে রিয়নকে তাড়া করছিল। কিন্তু তারা দুজনই তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে একটা গুহার মধ্যে চলে আসে। কিন্তু এখানে রিয়ন সুযোগ পেয়ে জিং এর কাছ থেকে ওই লাঠিটা নিয়ে পালাতে থাকে। তবে ওই লাঠিটা এবারও তার কেরামতি দেখায়। সে ওখানে রিয়নকে মেরে আবারও অজ্ঞান করে দেয়। কিন্তু জিং তো অনেক সহজ সরল আর তার মনও বেশ ভালো, তাই সে রিয়নকে সুস্থ করে তুলতে বাইরে থেকে তার জন্য খাবার নিয়ে আসে। তবে জিং যখন রিয়নকে খাবার পরিবেশন করছিল তখন আবার রিয়ন সুযোগ বুঝে একটা ছুরি দিয়ে পেছন থেকে জিংকে আঘাত করতে যায়। কিন্তু ঠিক তখনই জিং তার সামনে খাবার এগিয়ে দেয়, যার কারণে রিয়ন এবারও জিংকে মারতে পারে না। এরপর সারা রাত তারা ওই গুহার মধ্যে বসে অনেক গল্প করে আর আস্তে আস্তে দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, যার কারণে রিয়ন এখন আর জিংকে মারতে চাইলেও মারতে পারে না। এর পরের দিন সকালবেলায় তাদের সেই কুংফু কন্টেস্টটা শুরু হয়ে যায় আর সব স্কুলের শিক্ষার্থীরা সেখানে একসঙ্গে এসে জড়ো হয়। এরপর সেখানে থাকা মাস্টাররা তাদেরকে উদ্দেশ্য করে বলে যে তোমাদের প্রত্যেককে একটা করে মার্বেল দেয়া হবে, আর এই মার্বেলের মধ্যে যাদের মার্বেলে 1 লেখা থাকবে তাদের সবাই সরাসরি এই খেলার দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। এরপর সেখানে অনেক মার্বেল একসঙ্গে ছেড়ে দেওয়া হয় আর সবাই মিলে যার যার মতো মার্বেল ধরে নেয়। তবে বাকি সবাই উড়ে তাদের মার্বেলগুলো ধরে নিলেও জিং তো ভালো মতো উঠতে পারে না, তাই সে ওখানে মার্বেলটাকে ধরতে পারে না। কিন্তু নিচে তাকাতেই দেখে তার সামনে একটা মার্বেল পড়ে আছে, আর সে যখন ওই মার্বেলটি উঠাতে যাবে তখন শু ওখানে চালাকি করে তার মার্বেলটা নিচের দিকে চেলে মারে, যাতে করে তার মার্বেলটির সঙ্গে নিচে পড়ে থাকা মার্বেলটি বদলে যায়। এরপর জিং যখন ওই মার্বেলটি উঠায় সে বুঝতে পারে যে সে ওই 1 নম্বর বলটা পেয়েছে। তার মানে জিংকে আর প্রথম রাউন্ডে ফাইট করতে হবে না, মানে সে সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে গিয়েছে। তাই জিং এসে শুকে জিজ্ঞেস করে যে সে কেন তাকে ওই মার্বেলটি দিয়ে দিল। তখন শু তাকে বলে যে আমি ভাগ্যের জোরে দ্বিতীয় রাউন্ডে যেতে চাই না, আমি ফাইট করেই দ্বিতীয় রাউন্ডে যেতে চাই। এরপরে সেখানে প্রথম রাউন্ড শুরু হয়ে যায় আর এই খেলা এতটাই কঠিন ছিল যে অর্ধেক ছাত্র প্রথম রাউন্ডেই বাদ হয়ে যায়। আর এরপরে আমরা শুকে দেখতে পাই যে এই প্রতিযোগিতায় জেতার জন্য অনেক মারাত্মক লেভেলের ট্রেনিং করতে থাকে আর একটা পর্যায়ে দেখা যায় তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করেছে। তখন সুর মাস্টার এটা দেখে বলে যে তুমি যদি এত বেশি ট্রেনিং করো তাহলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে, তোমাকে এত কষ্ট করে খেলতে হবে না, দ্বিতীয় রাউন্ডে তুমি খেলাটাকে কোয়াইট করে নিও। কিন্তু শু তো এটা কোনো মতেই মানতে চায় না, তাই মাস্টার তাকে তখন একটা স্পেশাল ঔষধ দেয় যার সাহায্যে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। এরপর আমরা দেখতে পাই দ্বিতীয় রাউন্ডে জিং এর ফাইট শুরু হয়ে গিয়েছে আর ফাইট শুরু হয়ে গেলেই তার লাঠিটা তার প্রতিপক্ষের প্রতিযোগীকে আগেই অজ্ঞান করে দেয়, যার কারণে জিং তো অনায়াসে দ্বিতীয় রাউন্ডও জিতে যায়। এরপর তারা জানতে পারে যে তাদের স্কুল থেকে বাকি যে শিক্ষার্থীরা ছিল সবাই বাদ পড়ে গিয়েছে, শুধুমাত্র জিং আর চিয়াংই আছে।
জিংয়ের ওপর তো সেখানে থাকা সবাই অনেক খুশি ছিল, কারণ কেউ তো কল্পনাও করতে পারেনি যে জিং দ্বিতীয় রাউন্ডে জিততে পারবে। এর পরের দিন সেখানে শুরু হয়ে যায় তৃতীয় রাউন্ড। এখানে মুখোমুখি হবে চিয়াং আর শু, আর অন্যদিকে জিং এবং তার বন্ধু। জিং এর হাতে তো আগে থেকে লাঠিটা ছিল, আর সেটাই তাকে মারাত্মক দক্ষ একজন কুংফু মাস্টার বানিয়ে দেয়। তাই খুব সহজেই জিং তার বন্ধুকে এই রাউন্ডে হারিয়ে ফেলে। কিন্তু তার বন্ধু এখানে একটু রেগে যায়। সে জিংকে বলে যে তাহলে তুই তো ভালোই কুংফু জানিস, কিন্তু এতদিন আমাদের কাছে বলিসনি কেন? বুঝতে পেরেছি তুই আমাদের সামনে বোকা থাকার নাটক করিস, তাই না? যাতে করে তোকে কেউ কিছু বলতে না পারে। বন্ধুর মুখ থেকে এরকম কথা শুনে তো জিং এর অনেক রাগ হয়। তাই এরপর তো জিং রেগে গিয়ে ওই লাঠিটাকে পাহাড় থেকে দূরে ফেলে দেয়। আর অন্যদিকে তো শু আর চিয়াং এর মাঝে দুর্দান্ত এক লড়াই চলছে। আর অবশেষে দেখা যায় শু এখানে চিয়াংকে হারিয়ে দেয়। এরপর রাতের বেলায় সেই বানরটি জিং এর হাত ধরে এবং একটা নদীর কাছে নিয়ে আসে, যেখানে শু অজ্ঞান হয়ে পড়েছিল। আসলে শু অনেক কঠিন একটা ট্রেনিং করছিল, যাতে করে সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারে। এরপর জিং তাকে এক প্রকার ঔষধ খাওয়ায়, যার কারণে শু বেশ সুস্থ হয়ে যায়। তবে এখানে মজার ব্যাপার হলো ফাইনালে কিন্তু জিং এর সঙ্গে শুরি ফাইট হবে, কিন্তু তবুও জিং তাকে এখানে সাহায্য করতে এসেছে। এই কারণে শু জিংকে অনেক পছন্দ করতে শুরু করে। তো এরপর দিন আমরা মাস্টারকে দেখতে পাই। সে জিংকে বলছিল যে তুমি যে ফাইনাল রাউন্ড পর্যন্ত আসতে পেরেছো, এটা আমাদের স্কুলের জন্য অনেকটা গর্বের একটা বিষয়। তাই তুমি যেতো না হারো তা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তবে খেয়াল রেখো এসব ফাইট করতে গিয়ে যেন তুমি নিজে না অসুস্থ হয়ে পড়ো। এর কিছুক্ষণ পরেই জিং আর শুয়ের মধ্যে সেখানে ফাইট শুরু হয়ে যায়। তাই সে শুয়ের কাছে একের পর এক মার খেয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও জিং হার মানতে চায় না। তবে শু এখানে তার ধারালো তলোয়ার বের করে জিংকে একের পর এক আঘাত করতে থাকে। আর জিং এর বিপদ দেখে হঠাৎ করে তার লাঠি তার হাতে চলে আসে, কারণ এই লাঠিটা তো জিং এর রক্তের সাথে কানেক্টেড। লাঠিটা জিং এর হাতে আসা মাত্র তার সকল ক্ষত নিমিষেই যেন উধাও হয়ে যায়, এমনকি তার কাছে প্রচন্ড শক্তিও চলে আসে। তখন জিং এর লাঠিটা দেখে সমস্ত মাস্টাররা বলতে থাকে যে আরে এটা তো শয়তানদের সেই জাদুকরী শক্তিশালী লাঠি। তারপর জিং তার লাঠির সাহায্যে ওই প্রতিযোগিতাটা প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার মনে হয় যে শুই আসলে যোগ্য, কারণ সে নিজের যোগ্যতায় এ পর্যন্ত এসেছে। তাই জিং সেখানে ইচ্ছে করেই মাটিতে পড়ে যায়, যার ফলে এই কম্পিটিশনে জিং হেরে যায়। অন্যদিকে আমরা রিয়নকে দেখতে পাই, যে আসলে জিনের কাছে থাকা লাঠিটা আনতে ব্যর্থ হয়েছে। তাই তাকে একটা সুবিশাল পাহাড়ের সামনে এনে দাঁড় করে রাখা হয়েছে। এরপর সেখানে ওই লাঠিটা নিতে সব শয়তানরা একসঙ্গে চলে আসে, আর সেখানে আমরা একটা পাপের ডিমনকে দেখতে পাই। সে তার শক্তি ব্যবহার করে দড়ি দিয়ে একটা কুংফু মাস্টারকে পুরোপুরি বশ করে ফেলে, এমনকি সেখানে থাকা তার সমস্ত সাথীদেরকেও এক এক করে মেরে ফেলে। এরপরে আরেকটা শয়তান তো তার জাদু ব্যবহার করে সেখানে থাকা কুংফু মাস্টারদেরকে একে একে তার শরীরের মধ্যে ঢুকিয়ে নেয়, আর বাকি যে ডিমনরা ছিল প্রত্যেকেই তার নিজস্ব শক্তি ব্যবহার করে এক এক করে সেখানে থাকা সবাইকে মারতে থাকে। এদিকে সমস্ত কুংফু মাস্টার তো জানতে পেরে গিয়েছে জিং এর কাছে যে লাঠিটা আছে ওটা মূলত শয়তানদের, আর জিং এর মধ্যেও এখন শয়তানি শক্তি চলে এসেছে। তাই তারা মিটিংয়ে সিদ্ধান্ত নেয় যে তারা জিংকে মেরে ফেলবে। তবে যখনই তারা জিংকে নিয়ে এসব কাজ করতে যাবে, ঠিক তখনই খবর আসে যে সমস্ত শিক্ষার্থীদের ওপর শয়তানরা আক্রমণ করছে। তাই এরপর তারা তখনই জিংকে একটা জায়গায় বন্দি করে রাখে। তবে একটু পর রিয়ন সেখানে এসে তার শক্তি ব্যবহার করে এবং সবাইকে অজ্ঞান করে দিয়ে জিংকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, আর তারপর তাকে ভূতের রাজার কাছে নিয়ে আসে। তবে মজার ব্যাপার হলো এই ভূতের রাজ্য কিন্তু রিয়নেরই বাবার। এরপর ভূতের রাজা জিং এর কাছ থেকে লাঠিটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা তো জানি ওই লাঠিটা জিং এর রক্তের সাথে কানেক্টেড। তাই ভূত রাজা ওটা নেওয়ার চেষ্টা করলেও বারবার সেটা জিং এর কাছেই ফিরে আসে। তাই ভূতের রাজা সিদ্ধান্ত নেয় যে সে জিংকে মেরে ফেলবে, আর তারপর জিং এর রক্ত দিয়েই সে আবারও এই লাঠিটা তৈরি করবে। কিন্তু রিয়ন তখন জিংকে বাঁচিয়ে নেয়। এটা দেখে তো ভূতের রাজা প্রচন্ড রেগে যায়, তাই সে ওখানে জাদু ব্যবহার করে নিজের মেয়েকে অজ্ঞান করে দেয়। এরপরে শুরু হয়ে যায় জিং আর ভূতের রাজার মধ্যে লড়াই। তখন জিংকে বাঁচানোর জন্য বাকি সব মাস্টাররা তাদের ছাত্রদের নিয়ে ওখানে চলে আসে। এরপর সবাই মিলে তারা ওই ভূতের রাজার ওপর আক্রমণ করে, কিন্তু ভূতের রাজার শক্তির কাছে ওসব কুংফু ছাত্রদের শক্তি যেন পাত্তাই পায় না।
অন্যদিকে চিয়াং আর সু মিলে তো রিয়নকে মারতে থাকে, কারণ সে ভূতের রাজার মেয়ে। তবে জিং তখন সেখানে এসে বাধা দেয়, কিন্তু সু যখন রিয়নের দিকে তার তীর মারে তখন জিং তাকে আগলে দাঁড়িয়েছিল। তবে রিয়ন তখন তাকে সরিয়ে দিয়ে নিজেই তীরের আঘাতে আহত হয়ে পড়ে। এদিকে এখন যেহেতু সমস্ত স্টুডেন্টরা ভূতের রাজার কাছে ফেল করেছে, তাই এবার সমস্ত মাস্টাররা মিলে একত্রিত হয়ে ভূতের রাজার ওপর তাদের শক্তি দিয়ে অ্যাটাক করে। এটা দেখে জিং এর মনে পড়ে যায় ঠিক 10 বছর আগে তাদের গ্রামেও এরকম বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে সবাইকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু এরপরে জিং তখন মাস্টারদের সঙ্গে মিলে ভূতের রাজাকে সেখানে হারিয়ে দেয়। তবে ভূতের রাজা সেখান থেকে চলে যাওয়ার আগে সবাইকে মনে করিয়ে দেয় জিং এর কাছে এমন একটা লাঠি রয়েছে যাতে রয়েছে সমস্ত শয়তানি শক্তি, আর যখন ওই লাঠিটা জিংকে বশ করে নেবে সে কিন্তু তোমাদের সবাইকে ধ্বংস করে দেবে। এটা শোনার সঙ্গে সঙ্গে তো মাস্টাররা জিং এর উপর হামলা করে, কিন্তু ততক্ষণে জিং এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে সবাইকে হারিয়ে দেয়। তার মানে ওই জাদুর লাঠিটা সত্যি সত্যি এখন জিংকে বশ করে ফেলেছে। আর এর পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। জিং এর শরীরে প্রচন্ড পরিমাণ রাগ চলে এসেছিল, কারণ এই মাস্টাররাই তার পরিবার সহ গ্রামের মানুষদেরকে মেরে ফেলেছিল, কারণ তারা ওই জাদুর লাঠিটা চুরি করতে চেয়েছিল। আর এরপর যখন জিং তার মাস্টারকে মারতে যাবে তখনই সেখানে চিয়াং চলে আসে। চিয়াং সেখানে এসে তার সঙ্গে কথা বলে এবং জিং এর মধ্যে যে কোমল মানুষটা আছে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করে, যার কারণে একটু পর জিং ওই লাঠির কন্ট্রোল থেকে বেরিয়ে আসে। এরপর জিং সুয়ের কাছে গিয়ে বলে যে আমাকে মেরে ফেলো, কারণ এই লাঠিটা যদি আবারও আমাকে বশ করে ফেলে তাহলে আমি এখানকার সবকিছুই ধ্বংস করে ফেলবো। আর তখন সবকিছু শুনে তাদের যে মহিলা মাস্টারটি ছিল সে সুকে অর্ডার করে জিংকে মেরে ফেলতে। কিন্তু সেখানে তখন জিং এর সব বন্ধুরা এমনকি বড় ভাই ব্রাদাররাও চলে আসে, যাদেরকে জিং এতদিন ধরে রান্না করে খাওয়াতো। তারা এসে জিংকে তখন সুয়ের হাত থেকে বাঁচিয়ে নেয়। এমনকি জিং যার কাছে এতদিন ধরে কুংফু শিখত, মানে তার নিজের মাস্টার, সেও জিংকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। যেহেতু সু জিংকে এখানে মারতে পারে না, তাই সে জিংকে বলে যে তুমি এখান থেকে অনেকটা দূরে চলে যাবে, যাতে এখানে আর কখনো ফিরে আসতে না পারো। আর গল্পের শেষে আমরা দেখতে পাই যে জিং সেখান থেকে রিয়নকে কোলে করে নিয়ে অনেকটা দূরে চলে যাচ্ছে।